উপন্যাস চিত্তচিরে চৈত্র মাস পর্ব ৮। ওরে পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে, কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট 2 লাইনের কথাগুলো কত সুন্দর, কত ব্যথার। চিত্রা বার কয়েক বলে লেখাগুলো বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখত, কত কবিতাই যত্নে করত। টিনেজার সময়টাই তো এমন, বয়ঃসন্ধিতে এসে ছেলে মেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়, তাদের অতি রংচঙে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্রাও তাদের থেকে আলাদা না, অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য। আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড বা তারও কিছুটা কম। বা চোখের কাজল ঘেটে মুক্তোর মতো এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণ থেকে। আহা, কান্নারা এত অবাধ্য কেন? সময়টা আগস্টের 17 তারিখ, শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি চড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানের প্রগড় অভিমান থাকতে যেন সক্ষম সে কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকোনোর জন্য এ ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রঙটা ঠিক খারাপ লাগছে না, চলনসইয়ের থেকেও আরো 2 ধাপ বেশি ভালো লেগেছে। পিঠব্ধি চুলগুলো বাতাসে উড়ছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূরে। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবু বোধহয় খারাপ হবে না। অপেক্ষিক সময়ের অবসান ঘটল। বাহিরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো চিত্রার ডাক পড়েছে, নতুন কিছু শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রা বিছানায় বসে রইল। বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল, তাদের যেন প্রতিবাদ। বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করলো এই চারপাশে বাহার ভাইয়েরই কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভেতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি-শার্ট, বইয়ের টেবিলের উপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আধ খাওয়া সিগারেট। এই যে হৃদয় মাঝে বসে রাখা আস্ত একটা বাহার ভাই। সব জায়গাতেই তো মানুষটা, তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করল তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা খামের বিন্দুকণা। সে এসে ব্যস্ত ভঙ্গিতে বলল, চিতু, তুমি এত সাজগোজ করেছো কেন? বাবার সাথে পাগল হয়েছো? সেখানে তুমি যাবে না। নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছো? আর তোমার বয়সই বা কত? এ বয়সে কিসের বিয়ে? কোনো বিয়েটি হবে না। মায়ের ব্যস্ত মেশানো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইও মায়ের মতো সুন্দর। তাদের দেখলে কেমন চোখে শান্তি শান্তি লাগে, ভালো লাগায় ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বলল, তোমায় কি বলছি শুনছো? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু একটা জীবন তোমার। বিয়ে তো করতে হবে আম্মু। সমাজে চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েটার তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতে যেহেতু হবে তবে আগেই চাই, পরে তো মায়া আরো বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন। কাপা কাপা কণ্ঠে বলেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলছি আম্মু। তোমরা কি আর আমায় চিরদিন রেখে দেবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে, তবে আজ কেন নয়? জীবনটা আমার এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়ে যাবে। পড়ে যাও কিনা চিত্রা? মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সে বিস্ময়ের স্রোতে যেন কথাটাই খেয়ে হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টুমিতে মতে থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা যে আশা করেনি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অবয়ব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগরের আগমনে
কথা নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গম্ভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ? তবে মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন, আমার মেয়ে ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিল না শ্রীরাহীন কথায়, তাই সে কিংকর্তবিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভেতরে যত না পাওয়ার হাহাকার ছিল সব নিয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এ কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নিবে, তবুও তো তার বাবার ভালোবাসা পাবে, এটাই ঢের। আচ্ছা চিত্রা তোমার মেয়ে, কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রুপের হাসি দেখে গা চলে উঠল নুরুল সওদাগরের। বেশ খানিকটা জড়িয়ে বললেন, মুনা সাবধানে কথা বলো, বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইবো না নিশ্চয়ই? ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে আসছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্য আমার মেয়ের সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চর বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছে অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাত্রের ন্যায় হেঁটে গেল। এ জীবনে হুট করে তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফলে বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিনদেশের মাটিতে পা রেখেছে অবনী আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধহয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চায়। মানুষেরও যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতে পারি না বা কোথাও একটা মানতে পারি না। হিমশীতল ক্যাবিনের সাদা রঙের আরাম কেদারাটাই বসে বসে ঝিমুচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরির শরীরে বেশ উন্নতি দেখা দিচ্ছে, এতদূর আসাটা সার্থক। কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলে না আমজাদ সওদাগর বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি, অথচ আজ মাঝরাতে তার এ কথাখানা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালেই আছেন। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেনি। প্রথমবার কলটা বাজতে বাজতেই কেটে গেল। অবনী মুখ চোখ কুচকুলো। তার হঠাৎ করেই সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই ভিনদেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত চেরির দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতেই সে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানে সে, হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র 8 ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রে যে কোনো মূল্যেই তার সংশয় অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মঞ্চে মিছে ভয়ের আকাঙ্ক্ষাতে তোলপাড় হচ্ছে, তাই এই মুহূর্তেই মেটাতে হবে। হসপিটালের নার্সকে চেরির কাছে রেখেই এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি এই নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে, তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টেরই একজনের ছেলে সে, নাম নাওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট, সুস্থবান, সুস্বাস্থ্য, কি ভীষণ সুন্দর। কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে।
ছেলেটার মা বাবাও ছেলেটার সাথে এসেছে। বেশ সুশীল পরিবারই মনে হলো। বেশ হেসে হেসে কথা বলল। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠাই বসে রইল। ড্রয়িং রুম ছেড়ে সবাই চাচার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজবেন্ড মাহতাবও আছে। শুক্রবার যেহেতু তার অফিসও বন্ধ। ছেলের বাড়ি থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিস্মৃতি লাভ করল। অথচ সবাই তখন হতভম্ব, আহাম্মক বনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকে ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজার সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছে, তখনই দু ভাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এ প্রথম আফজার সওদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সেই কষ্টে দৌড় দিলেন সে। যা ইচ্ছে করুক গিয়ে সবাই। তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা হাত জোর করে বেশ বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ। আপনারা দেখুন, আমরা চাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা। সবাই বেশ ভয়ে আছে এই ভেবেছে নুরুল সওদাগর না আবার হ্যাঁ করে দেয়। ভাবসাবও ঠিক তেমনই মনে হচ্ছে। কথা ঘুরলো মাহতাব। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে, আমরা তা সেরে নিই। তাছাড়া তো মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? ভদ্রমহিলাও সম্মতির সুরে বলেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই স্বস্তির শ্বাস পেল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন। যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ বাকবিতণ্ডায় ব্যস্ত, চিত্রা তখন পথ ধরল ছাদের দিকে। বাহার ভাইয়ের ওপর অভিমান আর বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সে অনলে ছাপ দিতে যাচ্ছে। তবুও কি বাহার ভাই তাকে আটকাবে না, বলবে না থেকে যেতে? বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁচা তুলোর দলেরা ছুটে যায় আকাশ ঘেঁষে। কেমন হাওয়ায় মিঠাইয়ের মতো দেখতে লাগে, আদুরে তুলতুলে। অথচ আজ আকাশে হাওয়ায় মিঠাইয়ের মতো তুলো নেই। আকাশে আজ ধ্বংসাত্মক রূপ। চিত্রার হৃদয়ের ভয়ঙ্কর বিধ্বস্ততা বোধহয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাকতন্ডিতা চলছে। চিত্রা বেশ কায়দা করেই ছাদে চলে এলো। বাহার ভাইকে এক নজর দেখার অসুখ ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে। নীল শাড়ির আঁচল বাতাসে উড়ছে। ছাদে উঠতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতর দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটো চিত্রার। কবুতর দুটোকে ঠিক পালে না সে, সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মন মতন চলে যায়। বাহার ভাই কখনো এদের এত আদর যত্ন করেনি, আর আজকে না খাবার খাওয়াচ্ছে। চিত্রা ধীর পায়ে বাহারের সাথে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে। নিচে তাকে দেখতে আসা নাওশাদ নামের ছেলেটা বাহার ভাইয়ের থেকেও বেশি সুন্দর। উচ্চতায় একটু কম হবে, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। বাহার ভাইয়ের এত এত নেগেটিভিটি, তবুও যেন বাহার ভাইয়ের তুলনা কারোর সাথে হবে না। তবুও বাহার ভাই অন্নবদ্য। আরে চিত্রাছে, তাই এই অসময়ে ছাদে? বাহারের কথায় ধ্যান ভাঙল চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরবে একটা মানবিমান চলছে। যেই মানবিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথা টথা না বলার বোতল রাখলে নাকি?
বেশ ভালো তো, কথা না বলে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে, একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাপ তো এমনি দাম দেয় না, এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও তাহলে খারাপ হবে না। বাহারের ঠাট্টা মারা কথায় খানিক রেগে গেল চিত্রা। রাগী কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার খুব সহজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আবার হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়েছে তো? মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীর কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরেছি, কিছু বললেন না তো? বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে, তারপর আবার নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো, তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরতে, মেঘের মতো লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানেরা মাথা চাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলটল করে উঠল। বাহার ভাই এইভাবে বলতে পারলো? অথচ অষ্টাদশী বোঝেনি বাহার ভাই তার গোপনে একটা ইচ্ছার কথা কেমন করে জানিয়ে দিল। বুঝলে, অভিমানের জায়গা ভালো লাগার সৃষ্টি হতে চায়। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ চিরে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করে তার আগমনে তাজ্জব মানবী ভিজে একাকার দুজনে। তন্মধ্যেই চিত্রা বলে উঠল, বাহার ভাই আজ আমাকে দেখতে আসছে, ওরা আজই আংটি পরিয়ে যেতে চায়। ও তাই নাকি? বাহ, দারুণ খবর দিলে তো, মিষ্টি খাওয়াবে না? চিত্র অবাক হলো বাহারের উত্তরে, বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো, তোমাদের পারিবারিক ব্যাপার, আমি আর কেমন করে জানবো? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিল। চিত্রা মন মানতে চাইল না। সে দিবানিশি যে ছেলেটার জন্য পড়ে, সে ছেলেটা নাকি তার এত বড় খবরটাই জানতো না। এ কেমন মানুষ? চিত্রার অসুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার। কাপা কাপা কণ্ঠে সে বলল, আপনি কি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ বলবো তো, নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙালি, তোমার যেন সেই ভালোবাসা মিলে, নিজের বাবার কাছ থেকে না হোক, জীবনসঙ্গীর বাবার থেকেই না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল, মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কোনো রক্তক্ষরণ হচ্ছে না? ভালোবাসায় এত যন্ত্রণা কেন? বাহার ভাইয়েরা এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও, তোমার সুপুরুষ হবু বর হয়তো অপেক্ষা করেছে। সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ, সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মিলে, বুঝলে? আমরা তো সারা পুরে ছাই, অথচ এই ছাইকেই আমার চাই। চিত্রার এত আবেগী কথাটাকেও বাহার বরাবরের মতন হেসে উড়িয়ে দিল। কাছাড়া ভাবে বলল, শুনো মেয়ে, বয়ঃসন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে। এ বয়সে ঠোঁট পুড়ে যাওয়া বখাটেদেরই বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বরঞ্চ তোমার হাসির কারণ ছাড়া কিছুই না। যাও নিচে, তোমার অপেক্ষা করছে সবাই। চিত্রার কান্নার স্রোত বাড়ল। দু কদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করল, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে, গম্ভীর স্বরে বলল, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার, বাহাররা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কত কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক। তবে তাই হোক, বাহার ভাইয়ের না হয় নাই হলো চিত্রা। ভিজে শাড়ি, ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ালো সিঁড়ির দিকে, বাহার দু হাত মেলে আকাশ পানে তাকিয়ে বলল, শুনছো গো মেঘ, বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশীর হৃদয়ে বাহার আর এক্কা দোক্কা খেলবে না। বাহার যে খুব নির্মমভাবে সেই দুটো জিনিস ভেঙে দিয়েছে। বাহারের আর কেউ নেই মেঘ, না গিটার আর না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল রঙ্গনার বাহার ভাই। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার চালা, কাটার চালা। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ, মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস,
ঠিক 40 মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছলেন। বুকের মাঝে কেমন থেকে কেমন কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের 22 বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনো স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকতে মায়া পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যাসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলোয়। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল, বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জ্বলজ্বল করেছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা, মিসেস জেজি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এই মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভেতরে যাওয়া উচিত হবে না। ভিন দেশে যা লুকিয়েছে তা ভিন দেশেই না হয় লুকিয়ে থাক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবে। কি দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল। জেনে গেলেই তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি। সেই ভালোবাসা আগলে রাখতে পারল না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টে পিষ্টে সে পরিবারের মায়ায় পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কি লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায়। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই, ধীর পায়েই যাওয়া যাবে। চারপাশে ততক্ষণে ভোরের আলোও ফুটে যাচ্ছে। নীলাপ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলে নদীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। আজপাড়া গায়ের এক সহস্বরের মেয়ে ছিল সে। বাবা আর সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? 15 কিংবা 16। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ। পড়াশোনাও করতো না। তখন পড়াশোনা ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের, তার উপর অজপড়াগা। 5ম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুর। সারাদিন খেটে খুটে যা রোজগার করত তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। তপ্ত দুপুরে গরমের তীব্রতায় চান যায় যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙের 3 পিস। গোসল করায় চুলগুলো খোলা, যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে এসে জারুল গাছের তলায় বসে কামরাঙ্গা খাচ্ছে বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করেই সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামল। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে বিধায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেথায়। পুলিশের গাড়ি দেখতেই অবনীর বন্ধু বান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল, আকস্মিক কোনো কিছুই সে নিতে পারতো না। মাঝে মাঝে সে উদ্ভব কথাও বলে ফেলতো উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটাই হলো। পুলিশ দেখে সব ছেলেমেয়ে যখন পালিয়ে গেল, অবনী বেগম তখনও ঠাই বসে আছে। তখন ছেলে মেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতো ভয় পেত, যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠাম দেহি শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতো পুরুষ নেমে এলো। নেমেই সে অবনীর কাছে চলে এলো। অবনীর হাতে কামরাঙ্গা, চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে ফরাস স্বরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছতলায় কি শুনি? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলটল করে উঠল, ঠোঁট উল্টে ফেলল। কেঁদে দিবে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভরকে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা।
ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে জারুল কন্যা, কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো। জারুল কন্যার নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গেল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশের নীলব রং সরে গিয়ে সাদা সাদা মেঘে ভরে গেছে। দিনের আলোও ফুটে গেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে। টেরি পেল না। অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গেয়ে অতীত নিয়ে। আজ শনিবার। সওদাগর বাড়িতে তুমুল নীরবতা, হইচই নেই কোনো রকমের। তৃষান আর দিশান আজ হোস্টেলে চলে গিয়েছে। অহি ভার্সিটিতে, চিত্রা নিজের কলেজে, ছেলেরা যার যার কাছে। তুহিন গতকাল রাগ করেছে, বাহিরে গেল আর ফিরে আসেনি। তুহিনের রাগ বরাবরই অনেক বেশি। খুব সহজে না রাগলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাবার টেবিলের হইচই আর হয় না। টিভির চ্যানেল নিয়ে ভাই বোনেদের আর মিছে মিছে তুমুল ঝগড়া হয় না। মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাগবিতণ্ডাও আর হয়নি। কেমন বাড়িটার প্রতিটি কোণায় হাহাকার লেপটানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন, কপালে হাত রেখে, চোখ দুটি বন্ধ। রোজা সওদাগর কপালের ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হলো স্বামীর জন্য। স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে, কত অন্যায় না মেনে নিয়েছে, কেবল স্বামীর মুখে হাসি দেখার জন্য। অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চুপ। এই পরিবারটাকে সবসময় এক আঁচলের ছায়াতলে সে রাখতে চেয়েছিল। তবুও আজ কোথাও যেন ভাঙা সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর সংসারের চেয়ে বড় আর যে কিছুই নেই। স্বামীকে এক ধ্যানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছটা এসে বসলেন। ধীর কণ্ঠে শুধলেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগরের ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না। যেমন আছে তেমন থেকেই বললেন, হ্যাঁ জেগে আছি। কিছু বলবে? আপনার কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম, আজ তারাই দাম দিচ্ছে না। এর চেয়ে কষ্ট আর আছে বলো? মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি, অথচ আজ আমি মূল্যহীন। রোজা সওদাগরের খারাপ লাগলো। তার স্বামী প্রতিবেশী, স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই। রোজা সওদাগর আশ্বাসের স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না। নুরুল আজকাল কেমন হয়ে গেছে, বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন, তা আটকেছে। আপাতত দেখে গেছে, পরে কথা আগানো হবে বলা হয়েছে। আর মন খারাপ করবেন না। আফজাল সওদাগর ধপ করে উঠে বসলেন। চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল। কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি। তুমি আমারে অভিশাপ দিছিলা, তাই না? তাই তো আজ এই অবস্থা আমার। স্বামীর কথায় আটকে উঠল রোজা। তো অবাক করে বললেন, কি বলেন আপনি? আপনার অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ বলেছেন তা আদেও পাপ না, আপনি তো জানেন। আর আমার আল্লাহও জানে সেটা। আপনি এসব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়াতে নাড়াতে বলেন, এটা পাপি বিবি। আমি তোমাদের ঠকিয়েছি, নিজের স্বার্থে আরেকজনকে ঠকিয়েছি। ওদের মৃত্যুও তো আমায় অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভরকে গেলেন রোজা সওদাগর। উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজাল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু গড়িয়ে দেখা গেল তার গাল বেয়ে। গরমে ঘেমে নেয় একাকার চিত্রা। সাদা কলেজ ইউনিফর্মটা লেপটে গেছে শরীরে। চুলের মাঝে দুই বেনি, পিঠে বইয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখাদেখিটা সে অবধি সীমাবদ্ধ ছিল। মহতাব দুলাভাইয়ের কারণে তাই বেশি দূর অবধি আগায়নি। আবার নাওশাদ নামের লোকটাও বলেছে সময় নেওয়া উচিত দুই পক্ষের। চিত্রার মনে কেমন যেন অশান্তি। বিরক্তিতে শরীরের প্রতিটি অঙ্গ জ্বালা দিয়ে উঠছে। জীবনটা তার এত অসহ্য ছিল না কখনো। আগে তার বাবা তাকে পছন্দ করতো না। সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করত। কিন্তু যখন সে জানলো বাবার অপছন্দের কারণ
তখন থেকে চিত্রা নিজেই আর নিজেকে পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা, দাঁড়া! পথের মধ্যে চিরপরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছে ঘুরতেই চোখে পড়ল অহি আপার লাল টুকটুকে মুখটা, গরমে লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিত হাসলো অহি আপাকে দেখে। অহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে, ভালো লাগছে না, যা গরম, বাসায় গিয়ে ঘুম দেব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল একসাথে বাসায় যাই, ফুচকা খাবি চিত্রা? অহি আবার প্রস্তাবে অবাক হলো চিত্রা। অহি কখনোই বাহিরের খাবার পছন্দ করে না, আর আজ সে কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে ফিচলে হাসলো অহি। বাঁকা এসে বলো, কি রে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়ালো, যার অর্থ সে খাবে। অহি মিষ্টি এসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসলো। পাশের থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল। চিত্রা তখনও অবাক। অহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলে উঠল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করেছে। অহির কথায় ভ্রু কুঁচকে বলল, কি সিক্রেট আপা? অহি বিবশ কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।